Good morning, everybody. I hope you all are fine. We are studying in our last class from Unit 5, Lesson 1. The name of that very unit was What is Beauty? And there were also two poems about beauty. One is She Walks in Beauty by Lord Byron. We have already finished that very poem reading, and after that, you will find there another an important poem about beauty by Emily Dickinson. The name of that very poem is I Died for Beauty. তো আই ডাইড ফর বিউটি এই কবিতাটা লিখেছেন এমিলি ডিকিনসন, মানে ইংরেজি সাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ মহিলা কবি হিসেবে যাকে বিবেচনা করা হয়। তো তোমরা জানো প্রত্যেকটা কবিতা পড়ার আগে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে কবিতার প্লট বা পটভূমিটা কেমন, তারপরে আমি চেষ্টা করি প্রত্যেকটা লেসন তোমাদের সাথে আলোচনা করার আগে ওই লেসনের যে সামারি অর জিস্ট বা থিম সংক্ষেপে সেটা একটু শেয়ার করার জন্য, যাতে পরবর্তীতে লেসনটা পড়লে তোমরা সহজে বুঝতে পারো যে আমার এই লেসনটা এই বিষয়ের উপরে আলোচনা হয়েছে এই লেসনটিতে এরকম। তো একই রকম ভাবে সেই ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে এখনই কবিতাটা পড়ছি না, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেফট সাইডে যে স্লাইডটা রয়েছে এই স্লাইডে কবিতাটি রয়েছে। তো এটা তিনটা স্টানজা বলা হয় কবিতার ক্ষেত্রে, এগুলাকে কিন্তু প্যারা বলা হয় না, আগেই বলেছিলাম। তিনটা স্টানজাতে মোট প্রতি স্টানজায় 4টা লাইন করে 12টা লাইনের কবিতাটা। এরপরে এখানে দেখতে পাচ্ছ যে এমিলি ডিকিনসনস পোয়েম আই ডাইড ফর বিউটি ইজ অ্যান অ্যালিগোরিক্যাল ওয়ার্ক। এটা হচ্ছে টাইপস অফ পোয়েমস। এই অ্যালিগোরিক্যাল ওয়ার্ক মিনস দিস পোয়েম ইজ an allegorical work of Emily Dickinson, or types of this poem is allegory or allegorical work. Then you should know what is allegory. Allegoryটা কি তোমার এটা জানতে হবে। তুমি এক কথায় জেনে নিলে এমিলি ডিকিনসনের আই ডাইড ফর বিউটি এই কবিতাটির টাইপস হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যালিগোরিক্যাল ওয়ার্ক অর অ্যালিগরি বলা হয় এক কথায়। তো তোমরা এর আগে বিভিন্ন কবিতা, এর আগে যে কবিতাগুলো পড়েছিলাম বা বিভিন্ন ক্লাসে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে ইংরেজি কবি সাহিত্যিকরা তাদের লেখালেখির সময় অনেক ফিগারস অফ স্পিচ ব্যবহার করেন বা লিটারারি টার্ম ব্যবহার করেন। লাস্ট ক্লাসেও তোমাদের সাথে বলেছিলাম ইমেজারি, মেটাফোর, সিম্বল, এই শব্দগুলোর সাথে তোমরা পরিচিত। দিজ আর কল্ড লিটারারি টার্ম অর ফিগারস অফ স্পিচ। বাক্যালঙ্কার বলা হয় অথবা এটাকে সাহিত্যের কিছু টার্ম বলা হয় যেগুলো কবি সাহিত্যিকরা ব্যবহার করে থাকেন। সেই ধারাবাহিকতায় তোমার আই ডাইড ফর বিউটি এই কবিতাটার টাইপস হচ্ছে, এটাকে বলা হয় একটা অ্যালিগোরিক্যাল ওয়ার্ক বা অ্যালিগরি। তাহলে অ্যালিগরিটা কি একটু দেখে নাও। তো এই অ্যালিগরিক্যাল ওয়ার্ক দ্যাট ডেপিক্টস মানে হচ্ছে চিত্রায়িত করে, সামওয়ান, এই কবিতার মধ্যে এমন একজনকে চিত্রিত করা হয়েছে বা চিত্রায়িত করা হয়েছে হু ডাইড ফর বিউটি, যে মৃত্যুবরণ করেছিল সৌন্দর্যের জন্য। ইন্টারঅ্যাক্টিং ব্রিফলি মানে সংক্ষেপে সে আরেকজনের সাথে কথা বলছে বা পরিচিত হচ্ছে কিভাবে, উইথ সামওয়ান হু ডাইড ফর ট্রুথ, মানে এই কবিতার মধ্যে দেখানো হয়েছে একজন, সে বলছে আমি সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছিলাম, অ্যাট দ্য সেম টাইম সে আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে যে যে মৃত্যুবরণ করেছিল সত্যের জন্য। অফেন ইন অ্যান অ্যালিগরি, প্রায়ই একটা অ্যালিগরিতে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, এই কিন্তু তুমি অ্যালিগরির সংজ্ঞাটা পাচ্ছ বা অ্যালিগরি সম্পর্কে তুমি ধারণাটা পেতে যাচ্ছ। অ্যালিগরিটা আসলে কি ঘটে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস আর গিভেন ফিজিক্যাল ফর্ম। এক কথায় তুমি অ্যালিগরি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাচ্ছ। একটু দেখে নাও অ্যালিগরিতে কি ঘটে। অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে কি? বিমূর্ত, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এই ধরনের যে ধারণাগুলো। আর গিভেন ফিজিক্যাল ফর্ম, তাদেরকে বাহ্যিক একটা আকৃতি দেওয়া হয় বা আকৃতি দান করা হয়। এই অ্যালিগরিটা হচ্ছে এরকম, মানে একটা রূপক বা কোনো, এটা তোমরা এই রূপক, এর আগে যে মেটাফোর, সিম্বল, ওই ক্ষেত্রেও তোমরা এই যে রূপক কথাটা শুনেছো। মূলত এটা হচ্ছে এরকম, অ্যালিগরির ক্ষেত্রে এটা ঘটে থাকে যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস গুলো, কিছু বিমূর্ত চিন্তা ভাবনা গুলোকে শারীরিক বা বাহ্যিক একটা রূপ দান করা, এইটা অ্যাজ দে আর ইন ডিকিনসনস পোয়েম। এবং এই ঘটনাটা অনেকই ঘটেছে ডিকিনসনসের পোয়েমে, বা এই এমিলি ডিকিনসন যত কবিতা লিখেছেন বা লেখালেখি করেছেন তার মধ্যে এরকম অ্যালিগরিক্যাল অনেক কাজ রয়েছে। তারপরে সংক্ষেপে তুমি এটার সামারিটা একটু দেখে নাও।
যদিও এই সামারিটা তোমরা পরীক্ষায় যখন তোমাদের সামারি লিখতে আসবে এটা লিখবা না, ওইটা হচ্ছে থিম রাইটিং। তো সামারি আর থিমের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কবিতার থিমটা হচ্ছে, কবিতার ক্ষেত্রে এটা বলা হয় থিম, যদিও সামারি এবং থিম কাছাকাছি দুটো শব্দ। সামারিটা ব্যবহার করা হয় মানে সারাংশ, একটা আলোচনার মূল বিষয়গুলো কি কি ওইটা হচ্ছে সারাংশ। আর থিম মানে হচ্ছে ভাব, ভাব। তো সামারি শব্দটাও নরমালি ব্যবহার করা হয়ে থাকে স্টোরির ক্ষেত্রে বা বিভিন্ন টেক্সটের ক্ষেত্রে, প্রবন্ধের ক্ষেত্রে আমরা সামারি কথাটা ব্যবহার করি। তো সামারি মানে এটা পরিষ্কার বাংলা অর্থ হচ্ছে সারাংশ। আর কবিতার ক্ষেত্রে আমরা যেটা লিখবো বা আমাদের যেটা পরীক্ষায় লিখতে আসে, একটা আসে সামারি রাইটিং অর থিম রাইটিং। সামারি রাইটিং যদি আসে, তোমাদের একটা কোশ্চেন আইটেমই রয়েছে এটা ইংলিশ ফার্স্ট পেপারের। তো সামারি রাইটিংটা আসে নরমালি কোনো স্টোরি থেকে বা কোনো প্রবন্ধ থেকে একটা ছোট্ট প্যাসেজ দেওয়া থাকলো, মনে করো হোয়াট ইজ বিউটি, এই প্যাসেজটা দেওয়া থাকলো, তোমাকে লিখতে বলবে এই প্যাসেজের সামারি। তোমার যদি একটা কবিতা আসে শি ওয়াকস ইন বিউটি বা আই ডাইড ফর বিউটি, এগুলো যদি আসে তাহলে তোমাকে লিখতে বলবে থিম অফ দ্যাট ভেরি পোয়েম। তো থিম মানে হচ্ছে ভাব, ভাব বা মূল ভাব। মূলত কবিতার ক্ষেত্রে এটা প্রায় ঘটে থাকে, সেটা হচ্ছে শাব্দিক অর্থ কখনো কবিতার মূল টার্গেট নয়, যেটা পাঠককে দিতে চায়। একজন কবি তার কবিতার লেখনির মাধ্যমে রিডার্সদের কাছে বা পাঠকদের কাছে যে মেসেজ বা বার্তা দিতে চায়, সেটা কখনো এটার শাব্দিক অর্থের বার্তাটা নয়। এটার একটা ইনার মিনিং থাকে বা একটা অন্তর্নিহিত তাৎপর্য থাকে, যেটাকে বলা হয় ভাব বা থিম। তাহলে আমি এতগুলো কথা বললাম তোমাদের সাথে এই কারণে যে আমরা কিন্তু এই কবিতার সেই থিম হিসেবে এটাকে নিচ্ছি না। এটা জাস্ট এই কবিতাতে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, শাব্দিক অর্থের বিশ্লেষণ এখানে সামারি আকারে তোমাদের সাথে শেয়ার করতে চাই, যাতে কবিতাটা বুঝতে তোমাদের সুবিধা হয়। একটু দেখো, হিয়ার দ্য পোয়েট সিমস টু বি ডেড। এইখানে এই কবিতাটিতে যতগুলো আই ব্যবহার করা হয়েছে বা ফার্স্ট পারসন। হ্যাঁ বলো। স্যার আমি বলছি যে আপনি তো বলছেন সামারি মানে সারাংশ, তো বাংলা সারাংশ তো 2-3 লাইনের থেকে বেশি হয় না, সামারিও কি এরকম হবে, শুধু মূল ভাব তুলে ধরবে এরকম? একই জিনিসটা, একই প্রেক্ষাপট ভিন্ন। আমরা কবিতার ক্ষেত্রে যেটা লিখে থাকি সেটাকে বলা হয় থিম রাইটিং, যেটা পরীক্ষায় লিখতে আসে। থিম, থিম মানে ভাব। এটা নিয়ে তোমাকে একটু আগেই বললাম আমি অনেকগুলো কথা, সেটা হচ্ছে যে তোমার কবিতার যে শাব্দিক অর্থ, শাব্দিক অর্থটা কখনো কবির টার্গেট থাকে না, যে এই শব্দের যে অর্থগুলো এটা পাঠকদের কাছে পৌঁছে দেওয়াটা টার্গেট না। প্রত্যেকটা কবিতারই একটা অন্তর্নিহিত ভাব থাকে বা মানে একটা ইনার মিনিং থাকে, সেইটাকে বলা হয় থিম রাইটিং, মানে সেইটা তোমার তুলে ধরতে হবে। বলো। আর গল্প প্রবন্ধের ক্ষেত্রে সারাংশ। হ্যাঁ স্যার ফার্স্ট পেপারে যে সামারিটা আসে ওই ক্ষেত্রে কি স্যার সামারিতে প্যাসেজে কোনো ভুল থাকবে, ওইটা আমাদের সংশোধন করতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? না, প্যাসেজের ভুল সংশোধন করার জন্য সামারি লিখতে বলে না। সামারিটা হচ্ছে যে কোনো প্রবন্ধ, গল্প বা প্যাসেজ পড়ে তুমি সংক্ষেপে কি বুঝেছো, এখানের মূল ভাবগুলো বা মূল যে বিষয়টা তুমি বুঝতে পেরেছো, এটা নিজের ভাষায় লেখা। হুবহু প্যাসেজের সাথে মিলে গেলে নাম্বার পাওয়া যায় না বা কম পাওয়ার আশঙ্কা থাকে। আর একটা বিষয় হচ্ছে যে সাইজের কথা বললে, তোমাদের অনেক সময় এটা রেফার করে দেওয়া থাকে যে উইদিন 50 ওয়ার্ডস। আর তুমি যদি এরকম রেফার করা না পাও, তাহলে একটা কথা আজকে মনে রাখো, সেটা হচ্ছে যে কোনো প্যাসেজ বা প্রবন্ধ বা স্টোরি, এইটার সামারি হয় 1/3। 1/3 লেখার স্বাধীনতা তুমি পাবা। এটা যদি 150 ওয়ার্ডের গল্প হয়, 50 ওয়ার্ড তুমি সামারি লিখতে পারবা। এটার বেশি লিখলে তোমাকে যদি নাম্বার না দেয়, তোমার কোনো আপিল করার সুযোগ নাই। আর কবিতার ক্ষেত্রে এটাকে বলা হয় থিম। তুমি কবিতাটা পড়ে শাব্দিক অর্থে যা বুঝলে, এটার ইনার মিনিং কি বুঝতে পারছো, কবিতার অন্তর্নিহিত তাৎপর্যটা, ভাবটা তুমি কি বুঝছো, এইটা লিখতে হয়। তো এটা তোমরা কয়েকটা, মানে স্যার হুবহু তো প্যাসেজ থেকে লেখা যাবে না, মানে নিজে থেকে লিখতে হবে। মোটেই ঠিক না। হ্যাঁ, হুবহু লেখা যায় না বা মোটেই লেখা উচিত না। তোমার ভাষায় লিখতে হবে। তুমি একটা গল্প পড়ে কি বুঝলে, গল্পের কি মেসেজ দিতে চেয়েছে গল্পকার পাঠকদের উদ্দেশ্যে, সেটা সামারিতে লিখতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে বলেছি যে কবিতার ক্ষেত্রে পরীক্ষায় যেটা লিখবা সেটা থিম। আমি তোমাদের এখানে প্রত্যেকটা লেসনের ধারাবাহিকতায় এখানে একটা সামারি হিসেবে কিছু কথা লিখেছি, এটা শাব্দিক অর্থের বর্ণনাটা বা এখানে কি ঘটেছে এইগুলো, এটা একটু বলছিলাম তোমাদের। দেখো এই কবিতার মধ্যে হেয়ার দ্য পোয়েট সিমস, মানে এখানে যে ফার্স্ট পারসন ব্যবহার করা হয়েছে, আমরা ধরে নিচ্ছি এটা কবি নিজের কথা বলেছেন বা এটা ওই বায়োগ্রাফিক্যাল কথা আমরা ধরে নিচ্ছি যে ফার্স্ট পারসন গুলো আই ব্যবহার করেছেন। তো এখানে আমরা মনে করছি যে হেয়ার দ্য পোয়েট সিমস টু বি ডেড, এখানে মনে হচ্ছে কবি নিজেই মৃত। আসলে কবিতাটার নামটা দেখো, যে কথা বলছে সে বলছে আই ডাইড ফর বিউটি, মানে এটা একটা কেমন
স্ববিরোধী একটা স্টার্টিং না, প্যারাডক্সিক্যাল স্টার্ট বলা হয় এটাকে, প্যারাডক্সিক্যাল স্টার্ট। মানে আমি কথা বলছি, আমি যদি তোমার এখন বলি যে আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছিলাম, তাহলে আমি মৃত্যুর পরে কথা বলছি নিশ্চয়ই। তাহলে স্টার্টটা কেমন একটা মানে এটাকে কি বিগিনিং বলা যায়, অ্যাস্ট্রোনাইজিং স্টার্ট অর বিগিনিং বলা হয় এটাকে। তো এখানে দেখো বলা হচ্ছে যে হেয়ার দ্য পোয়েট সিমস টু বি ডেড, এখানে মনে হচ্ছে কবি মৃত, অ্যান্ড লাইং ইন হার টুম, এবং তিনি তার সমাধিতে শুয়ে আছেন। দেয়ার শি মিটস এ পারসন, শি বলা হচ্ছে আমাদের কবি, মহিলা কবি, এই কারণে দেয়ার শি মিটস এ পারসন, সেখানে তিনি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন বা মিট করলেন, এমন একজনকে হু ডাইড ফর ট্রুথ, মানে সেও পাশের কবরে শুয়ে আছে। এখানে দেখানো হচ্ছে যে কবি নিজের কবরে শুয়ে শুয়ে পাশের কবরে শায়িত আরেকজনের সাথে কথা বলছেন এবং তাকে বলছেন যে আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছিলাম। এবং পাশের কবরে যিনি শুয়ে আছেন, যার সাথে কথা বলছেন, সে বলছে হোয়াইল দ্য পোয়েট ডাইড ফর বিউটি, সে বলছে যে আই ডাইড ফর ট্রুথ, আমি সত্যের জন্য মৃত্যুবরণ করেছিলাম। তাহলে কবি বলছেন সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছেন, তার পাশের কবরে শায়িত যিনি, তিনি বলছেন যে আমি সত্যের জন্য মৃত্যুবরণ করেছিলাম। তাহলে এরপরে তারা আবার কি বলছে দেখো, দ্য নেক্সট রুম পারসন সেজ দ্যাট বিউটি অ্যান্ড ট্রুথ আর সেম, তাহলে পাশে যার সাথে কবি কথা বলছিলেন তিনি বলছেন যে তাহলে বিউটি অ্যান্ড ট্রুথ আর দ্য সেম, সেম থিং, সত্য এবং সৌন্দর্য একদম এক জিনিস। তো এই ব্যাপারে এই বিউটি অ্যান্ড ট্রুথ নিয়ে তোমাদের সাথে আগের ক্লাসে আমি বলেছিলাম, একটা মেসেজ দিয়েছিলাম, লর্ড বায়রনের কবিতা বলেছিলাম আমরা, শি ওয়াকস ইন বিউটি। ওইটা পড়ার শেষে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে ইংরেজি সাহিত্যে একজনকে পোয়েট অফ বিউটি বলা হয় বা সৌন্দর্যের কবি বলা হয়। এটা কি মনে আছে, তোমরা মনে করতে পারো? একটা জ্ঞানমূলকের মতো একটা প্রশ্ন ছিল সেটা, যে who is the poet of beauty in English literature, or who is regarded as the poet of beauty in English literature? জন কিটস এর কথা বলেছিলাম। জন কিটস কে বলা হয় পোয়েট অফ বিউটি বা সৌন্দর্যের কবি। যদিও আমরা এখানে অন্যান্য কবিদের বিউটি নিয়ে কবিতা পড়ছি, তো এখানে কথাটা চলে আসলো এই কারণে যে সেই জন কিটস এর একটা কথা আছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এটা মানে এটা হচ্ছে, তোমরা ওই যে ভাব সম্প্রসারণ করো না, ইংরেজিতে এটা নিয়ে অ্যাম্পলিফিকেশন আছে বা ইংরেজিতে এটা নিয়ে ভাব সম্প্রসারণ আছে। এটাকে মানে এই কবিতাটা হচ্ছে সরি এই লাইনটা হচ্ছে ওনার সেরকম একটা খুবই সুচিন্তিত একটা লাইন, জন কিটস এর লেখা, যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, মানে হচ্ছে সত্যই সুন্দর, সুন্দরই সত্য, এরকম। আচ্ছা দেখো, দেয়ারফর দে আর ব্রাদার্স, তাহলে পাশের কবরে যে শুয়ে আছে, যে সত্যের জন্য মৃত্যুবরণ করেছিল, সে কবিকে বললেন, মানে বা তিনি কবিকে বললেন যে বিউটি আর ট্রুথ বোথ আর দ্য সেম, এবং এভাবে দে আর ব্রাদার্স, তাহলে যদি এই দুইটা জিনিস একই হয় তাহলে তারা দুজন ব্রাদার্স বা কিন্সম্যান বা ব্রাদার, এরকম এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এখানে। তোমরা কবিতায় দেখতে পাচ্ছ সেকেন্ড স্ট্যান্জার লাস্ট লাইন, যে ব্রাদারেন, ব্রাদারেন মানে হচ্ছে ভ্রাতৃত্ব বা আমরা ভাই ভাই। তিনি বললেন যে আমরা তাহলে ভাই ভাই, আপনি সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছেন, আমি সত্যের জন্য মৃত্যুবরণ করেছি, তাহলে আমরা একই জিনিসের জন্য মৃত্যুবরণ করেছি, আমরা ভাই ভাই। সিন্স দ্য পোয়েট and the person are kinsmen, এই kinsmen মানে হচ্ছে আত্মীয়, they keep talking until moss covers their lips and names, এটার ইনার মিনিং রয়েছে। আমরা কবিতা যখন পড়ব তখন এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। আমি নেক্সট ক্লাসে, দ্যাট মিন্স আগামী কালকেই তোমাদের এই কবিতাটা শেষ করব। যদিও ছোট্ট কবিতা দেখে এটার জন্য একটা ক্লাস রাখা হয়েছিল, কিন্তু এটা একটা ক্লাসে পড়া কখনো সম্ভব নয়। এই যে কবি এমিলি ডিকিনসন, এনাকে নিয়ে অনেক কথা বলার ছিল, যাক আজকে মনে হয় সময় শেষের দিকে চলে যাচ্ছে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে যেহেতু দ্য পোয়েট অ্যান্ড দ্য পারসন, কবি এবং ওই ব্যক্তি, আর কিন্সম্যান তার আত্মীয়, দে কিপ টকিং, কিপ টকিং মানে হচ্ছে তারা কথা বলতে থাকলো, আনটিল দ্য মস কভার্স দেয়ার লিভস অ্যান্ড নেমস, তাদের যে নাম, এবং এখানে বলছে যে তারা যে কবরে শুয়ে আছে সেই কবরের উপরে তো নাম লিখে রাখা হয়, এটা অমুকের কবর, ওই নামটার কথা বলছে। এবং তাদের যে এখানে লিভস, তারা কথা বলছে, তাদের যে ঠোঁট, এই ঠোঁট মস, মস মানে তো বলা হয় শ্যাওলা, শ্যাওলা দিয়ে যতক্ষণ না পর্যন্ত ঢেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা যেহেতু ভাই ভাই, দুইজন দুইজনের কবরে শুয়ে শুয়ে কথা বলতে থাকবে। আসলে এটার ইনার মিনিং রয়েছে, ইনার মিনিং হচ্ছে এটা কবিতা পড়ার দিন তোমাদের সাথে আলোচনা করব আমি। দেখো এই যে তাদের নাম, এখানে মনে করো ওই যে লিভস অ্যান্ড নেমস, তাদের যে এখানে লিভস, তারা এরকম বোঝাচ্ছে তারা যে জীবিত অবস্থায় যত কাজ করেছিলেন, যত বিখ্যাত কাজই করে থাকুক, আসলে
এই কবিতার মাধ্যমে এমন একটা মেসেজ দেওয়া হয়েছে, মৃত্যু সবার জন্য সমান, সবাইকে মৃত্যুবরণ করতে হয়। তো মৃত্যু কাউকে এরকম ছোট বড় করে দেখে না যে এই লোকটা বেঁচে থাকার সময় এমন মহৎ মহৎ কাজ করেছে, এমন বড় বড় কাজ করেছে, জনহিতৈষী বা জনকল্যাণমূলক প্রচুর কাজ করেছে, ওকে মৃত্যুটা মাফ করে দিবে, এরকম কখনো ঘটে না আসলে। তো বিষয়টা হচ্ছে মানুষের যতই যশ খ্যাতি নাম ধাম থাকুক, বেঁচে থাকার সময় মৃত্যুর মধ্য দিয়ে সবকিছু ঢেকে যায়। এটা বলা হচ্ছে মৃত্যু অনিবার্য মানুষের জীবনে এবং মৃত্যু সবার জন্যই সমান, এরকম একটা মেসেজ এখানে ইনার মিনিং হিসেবে দেওয়া হয়েছে। আর কবিতাটা পড়ার সময় আমরা আরো বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। এর পরে একটা স্লাইড একটু দেখে নাও। আচ্ছা, এটা শেষ হয়ে যাবে আমাদের। এটা আজকে আর তোমাদের জন্য আর যে বেসিক ইনফরমেশন ফ্রম দা পোয়েম হবে, ফ্রম দা পোয়েট, সরি ফ্রম দা পোয়েট, বেসিক ইনফরমেশন, এটা ফ্রম না হয়ে অফ হওয়া উচিত ছিল, অফ দা পোয়েট। তাহলে আমাদের এই যে কবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমাদের মনে রাখা উচিত। এটা থেকে এমসিকিউ কোশ্চেন হবে। ইভেন আজকে তোমাদের যে বাড়ির কাজটা দেওয়া হবে, আমি এখন যেগুলো বলছি এগুলো অ্যাটেন্টিভলি শোনো, এইগুলোর উপরে তোমাদের গুগল ফর্মসে এমসিকিউ কোশ্চেন দেওয়া হবে। তো এমিলি এলিজাবেথ ডিকিনসন, the full name of our poet is Emily Elizabeth Dickinson, was an American poet. Little known during her life, she has been regarded as one of the most important figures in American poetry. And she has been regarded as one of the most important figures in American poetry. So জন্মটা দেখো, December 10, 1830, Amherst, Massachusetts, United States. United States means USA by America. ওটা ম্যাসাচুসেটস এর অ্যামহার্স্ট নামক জায়গায় 1830 সালের 10 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। ডায়েড অন মে 15, 1886। 1886 সালের 15ই মে মৃত্যুবরণ করেছিলেন একই জায়গায়। মেজর ওয়ার্কস, দ্য কমপ্লিট পোয়েমস, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এই কবিতাটা আমরা পড়েছিলাম। এমিলি ডিকিনসনের সাথে প্রথম আমি পরিচিত হই এই কবিতা পড়ার মাধ্যমে। আমাদের অনার্সের ফার্স্ট ইয়ারে এই কবিতাটা ছিল এবং এই কবিতাটা পড়েই আমি অভিভূত হয়েছিলাম। এই কবিতার মধ্যে দারুণ মেসেজ দেওয়া হয়েছে এই মৃত্যু সম্পর্কে। আসলে বলা হয়ে থাকে এমিলি ডিকিনসন প্রায় 1800-র মতো কবিতা লিখেছেন, 1800, এবং তার এই উল্লেখযোগ্য অনেক লেখালেখির মধ্যে মৃত্যু একটা আলাদা জায়গা জুড়ে ছিল, বা ডেথ নিয়ে উনি চিন্তা করতেন। কেন চিন্তা করতেন এটা ওনার জীবনী নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, তখন আরো ভালো জানতে পারবা। আসলে ওনার অনেকগুলো কবিতার মধ্যেই এই মৃত্যু নিয়ে বা মৃত্যু চিন্তা নিয়ে অনেকগুলো কবিতার মধ্যে উনি লিখেছেন বা বর্ণনা করেছেন। তো ওনার এই অনেক গুরুত্বপূর্ণ একটা কবিতা বা ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, কারণ আমি মৃত্যুর জন্য থেমে থাকিনি বা মৃত্যুর ভয় থেমে থাকিনি, এরকম একটা কবিতা। এটা আমাদের অনার্স ফার্স্ট ইয়ারে ছিল। তারপরে দেখো আরো রয়েছে সিলেক্টেড পোয়েমস এন্ড মোর, এবং আরো। এইটা এখন মজার একটা ব্যাপার হচ্ছে, ওই যে বললাম উনি 1800-র মতো কবিতা লিখেছিলেন, কিন্তু উনি বেঁচে থাকার সময় মাত্র 7টা কবিতা প্রকাশিত হয়েছিল, অনলি 7, এবং বাকি সব কবিতা ওনার মৃত্যুর পরে। এবং এখন ওনাকে নিয়ে অনেক কবি সাহিত্যিকরা গবেষণা করেন, ওনার লেখা নিয়ে, ওনার লেখাটেখা নিয়ে, এগুলো নিয়ে থিসিস করেন অনেক কবি সাহিত্যিকরা, এরকম একটা ব্যাপার। তো ওটা মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে সব। এডুকেশন, এটা অ্যামহার্স্ট একাডেমিতে 1840 থেকে 1847 সাল পর্যন্ত। এরপরে মাউন্ট হোলিওক ফিমেল কলেজে পড়াশোনা করেছিলেন। হি রোট অ্যাবাউট 1800 পোয়েমস বাট পাবলিশড নট মোর দ্যান 12 পোয়েমস ডিউরিং হার লাইফ। এখানে বলছি যে 12টার বেশি প্রকাশিত হয়নি 1800-র মধ্য থেকে। হার ফার্স্ট পোয়েম ওয়াজ পাবলিশড ইন 1890 বাই ওয়েটবর্থ হাগিনসন অ্যান্ড মেবেল লুইস। ওয়েটবর্থ হাগিনসন অ্যান্ড মেবেল লুইস নামের দুইজন ব্যক্তি 1890 সালে তার প্রথম একটা কবিতা প্রকাশ করেন। She was unmarried. One of the most important messages from him for him or about her, সেটা হচ্ছে she was unmarried, তিনি অবিবাহিত ছিলেন সারা জীবন জুড়ে। Most of her writings indicate death, ও তার অধিকাংশ লেখা ডেথ, বিউটি অ্যান্ড ইমমর্টালিটি নিয়ে, এগুলো নিয়েই চিন্তা করতেন বেশি। মৃত্যু, সৌন্দর্য এবং ইমমর্টালিটি মানে অমরণশীলতা বা চিরদিন বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা বা চিন্তা ভাবনা, এটা নিয়ে বেশি চিন্তা করতেন বা লিখতেন। এ ওমেন হ্যাভিং সাম পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক্স, ওনাকে বলা হতো এমন একজন নারী যিনি পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক্স যার মধ্যে রয়েছে। পিকুলিয়ার বলতে অদ্ভুত,
অদ্ভুত ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এরকম একটা শোনো তোমরা, সেটা হচ্ছে যে ওনাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসতো, ইভেন উনি সেই গেস্টের সামনেও কখনো যেতেন না, একা থাকতে পছন্দ করতেন, মানে নিঃসঙ্গতা ওনার ফেভারিট ছিল। মানে পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এমন একটা যে উনি ওই লজ্জা পেতেন বা মানে সবার সাথে ইজি হতে পারতেন না, স্বাভাবিক সম্পর্ক যেমন মানুষ লিড করে সেরকম পারতেন না। এই জন্য ওনার এরকম একটা মেসেজ রয়েছে যে ওনাদের বাসায় কোনো গেস্ট আসলে ইভেন সেই গেস্টের সামনেও তিনি যেতেন না, স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। পোয়েমস অফ এমিলি ডিকিনসন পাবলিশড ইন 1955 বাই থমাস এইচ জনসন। তার 1955 সালে তিনি মারা গেছিলেন, দেখো 1886 সালে মারা গেছেন। 1955 সালে পোয়েমস অফ এমিলি ডিকিনসন নামে একটা সমগ্র বের হয়েছিল, তার মানে কবিতা সমগ্র। আচ্ছা, এটা ছিল এমিলি ডিকিনসন সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু মেসেজ। এখন একটু দেখো, এটা 2 মিনিটে শেষ করছি আমি। এটা হচ্ছে বেসিক ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, মানে এই আগেরবার বলেছিলাম বেসিক ইনফরমেশন ফ্রম দ্য পোয়েট, ওখানে আমি বলেছি তোমাদের যে অফ লিখলে ভালো হয়, ফ্রম থাকলেও ভুল নাই অ্যাকচুয়ালি এই ধারাবাহিকতায়। দেখো মানে ওখানে তাহলে অর্থটা আসে এরকম যে কবির সম্পর্কে বা ওই কবি থেকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কবির থেকে নিয়ে। আর এখানে হচ্ছে বেসিক ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, এই কবিতা আই ডাইড ফর বিউটি থেকে কিছু বেসিক ইনফরমেশন। টাইপস অফ পোয়েমস, এই কবিতাটাকে বলা হয় আই ডাইড ফর বিউটি ইজ অ্যান অ্যালিগোরিক্যাল ওয়ার্ক that depicts someone who died for beauty interacting deeply with someone who died for truth. Allegory, এটা একটা allegory. In an allegory abstract ideas are given physical form, আগেই বলা হয়েছে এটা। The length of this poem is only 3 quatrains. এই কবিতাটার দৈর্ঘ্য কত? এটা 4 লাইন স্ট্যানজা, এটা এরকম 4 লাইনের স্ট্যানজা, এটা হচ্ছে প্রতিটা স্ট্যানজাতে 4 লাইন, এটা 3টা কোয়াট্রেইনসে রয়েছে। And the themes of death, beauty and truth are frequent in her work. তার অধিকাংশ কবিতাগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতো, ডেথ, বিউটি অ্যান্ড ট্রুথ। ডিকিনসনস পোয়েম এক্সপ্রেসেস অ্যান অপটিমিজম। অপটিমিজম মানে হচ্ছে আশাবাদ, হোপফুলনেস অ্যান্ড কনফিডেন্স অ্যাবাউট দ্য ফিউচার অফ দি সাকসেস অফ সামথিং। কোনো কিছু নিয়ে তুমি ভবিষ্যতে সফল হবা, এইটা নিয়ে যে আশাবাদ বা যে কনফিডেন্স তোমার মধ্যে, এটাকে বলা হয় অপটিমিজম। এটার অপোজিট হচ্ছে প্যাসিমিজম, হতাশাবাদ। ফর দ্য আফটার লাইফ, তো এখানে বলা হচ্ছে যে আফটার লাইফের কিছু অপটিমিজমের কথা বলা হচ্ছে এখানে এই কবিতার মধ্যে স্পেসিফিক্যালি। ইন দ্য লাস্ট 2 স্ট্যানজাস অফ দি পোয়েম, শেষের 2টা স্ট্যানজা এই কবিতায়, দ্য পোয়েট প্রজেক্টিং 2 ডেড ম্যানস কনভারসেশন হ্যাজ এক্সপ্রেসড অপটিমিজম। তো এখানে দেখো শেষের 2টা স্ট্যানজাতে কি বর্ণনা করেছেন, এটা থিমের মধ্যে যাবে, ইনার মিনিং থেকে। সেটা হচ্ছে 2 জন মৃত ব্যক্তির মধ্যে একটা কথোপকথন, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, যেটা এক্সপ্রেস করেছিল অপটিমিজম, মানে একটা আশাবাদ ব্যক্ত করেছিল যে কথোপকথন। তারা বলছিল ওখানে যে আসলে যাই হোক, যদিও মৃত্যু আমাদেরকে পৃথিবী থেকে মুছে দেয় বা আমাদের সমস্ত কাজকর্ম সবকিছু ঢেকে গেল মৃত্যুর মাধ্যমে, তারপরও আমরা যেহেতু সত্য এবং সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছিলাম, আমরা আমাদের কনভারসেশনটা কন্টিনিউ করতে থাকবো যতদিন না পর্যন্ত শ্যাওলা এসে আমাদের মুখ ঢেকে দেয় বা আমাদের নামগুলো মুছে দেয়। তারা এই কথার মাধ্যমে তারা প্রচন্ড অপটিমিজম এক্সপ্রেস করেছিলেন, যে তারা শেষ দিন পর্যন্ত তাদের যে এই আশাটা, যে আসলে যতদিন আমরা ঢেকে না যাচ্ছি, একদম বিস্তৃত না হয়ে যাচ্ছি, ততদিন আমরা কন্টিনিউ করলাম সেই সত্য এবং সৌন্দর্যকে, এটা বলছে। I died for beauty is ultimately comforting because from the conversation between the 2 inmates of the 2 adjoining tombs was itself comforting. তারা দুজনে ওখান থেকে যে আলাপ আলোচনাটা করছিল, এটা তাদের স্যাটিসফ্যাক্টরি একটা কনভারসেশন, কারণ তারা ওখানে বলেছিল তারা দুজনই খুব ভালো কিছুর জন্য মৃত্যুবরণ করেছিল, একজন সৌন্দর্যের জন্য এবং একজন সত্যের জন্য। The man who died for truth says that truth and beauty are the same. এটা একটা শর্ট কোশ্চেন, কে বলেছিল যে ট্রুথ অ্যান্ড বিউটি আর দ্য সেম? এটা কি কবি বলেছিল, দ্য ম্যান হু ডাইড ফর ট্রুথ, যে সত্যের জন্য মৃত্যুবরণ করেছিল, এটা সে বলেছিল, মানে কবির পাশের কবর থেকে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। এর পরের দিন তোমাদের সাথে আমি সংক্ষেপে এমিলি ডিকিনসনের কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সাথে শেয়ার করব এবং কবিতাটা পড়বো, এটা আগামী কালকেই। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই।